আচ্ছা, মানুষ তার সারা জীবনের টাকা পয়সা কিভাবে প্ল্যান করে? এই একটা বড় প্রশ্নের উত্তর দিতে গিয়েই অর্থনীতিবিদরা একটা দারুণ থিওরি দিয়েছেন। চলুন আজকে সেই লাইফ সাইকেল হাইপোথিসিস বা জীবনচক্র তত্ত্বটাকে একটু সহজ করে জেনে নেওয়া যাক। এই প্রশ্নটা কিন্তু আমাদের সবার, তাই না? একদম ছাত্রজীবন থেকে শুরু করে রিটায়ারমেন্ট পর্যন্ত জীবনের এক একটা পর্যায়ে আমাদের আয় বাড়ে কমে, খরচও ওঠানামা করে। তো এই সব কিছুর মধ্যে একটা ব্যালেন্স কিভাবে করা যায়? এই বিশাল প্রশ্নের উত্তরই দেয় একটা খুবই ইন্টারেস্টিং ইকোনমিক থিওরি, আর সেটার নামই হল লাইফ সাইকেল হাইপোথিসিস। এই থিওরিটা দিয়েছিলেন অর্থনীতিবিদ ফ্র্যাঙ্কো মোডেলিয়ানি। তিনি আসলে একটা ফ্রেমওয়ার্ক বা কাঠামো তৈরি করেছেন, যেটা দিয়ে বোঝা যায় যে মানুষ তার জীবনের কোন সময়ে, কেন আর কিভাবে টাকা জমায় বা খরচ করে। আর এই থিওরির মূল আইডিয়াটা কিন্তু একদমই সহজ। ব্যাপারটা হলো, যখন কাজ করার বয়স থাকবে তখন আয় থেকে টাকা জমিয়ে রাখতে হবে। কেন? যাতে অবসরের পর, মানে যখন আর নিয়মিত আয় থাকবে না, তখনও জীবনটা আরামে চলে যায়। এই থিওরিটা একজন মানুষের পুরো আর্থিক জীবনকে, মানে ফিন্যান্সিয়াল লাইফকে, মোট ৩টা ভাগে ভাগ করে। চলুন তো দেখি এই ৩টা স্টেজ আসলে কি কি। বিষয়টা আরেকটু সহজ করে বুঝতে একটা উদাহরণ দেখা যাক। ধরুন, রহিম সাহেব নামে একজন আছেন। তার জীবনের বিভিন্ন সময়ে টাকার অবস্থাটা কেমন? আচ্ছা, ২৫ বছরের আগে তিনি ছিলেন ছাত্র, হয়তো তখন তার কিছু ধার দেনা ছিল। এরপর ২৫ থেকে ৬০ বছর বয়স পর্যন্ত তিনি চাকরি করে টাকা জমিয়েছেন, আর ৬০ বছরের পর তখন তিনি তার জমানো টাকা থেকেই নিজের খরচ চালাচ্ছেন। তাহলে জীবনের এই ৩টা স্টেজ কি দাঁড়াচ্ছে? প্রথমটা হলো তরুণ বয়স, এরপর কর্মক্ষম বয়স, আর সবশেষে অবসর জীবন। আর এই ভাগটা করা হয় মূলত আয়ের সাথে সম্পর্কের উপর ভিত্তি করে। মানে প্রথমে হয়তো ধার করতে হচ্ছে, এরপর টাকা জমানো হচ্ছে, আর শেষে সেই জমানো টাকাই খরচ করা হচ্ছে। প্রথম স্টেজটা হলো তরুণ বয়স। এই সময়টা কি হয়? আয় যা থাকে তার চেয়ে খরচ হয় অনেক বেশি। যেমন ধরেন ছাত্র জীবনের কথা, তখন তো আয় বলতে গেলে কিছুই নেই, কিন্তু পড়াশোনার খরচ, হাত খরচ এগুলো তো আছে। ফলে তখন হয় লোন নিতে হয়, অথবা ফ্যামিলির ওপর নির্ভর করতে হয়। এরপরেই আসে সেকেন্ড স্টেজ, মানে কর্মক্ষম বয়স। আর ফাইন্যান্সিয়াল দিক থেকে এটাই কিন্তু জীবনের সবচেয়ে প্রোডাক্টিভ সময়। এই সময়েই আয় সবচেয়ে বেশি থাকে, আর এটাই হলো ভবিষ্যতের জন্য টাকা জমানোর আসল সুযোগ। আর সবশেষ পর্যায়টা হলো অবসর জীবন। এই সময়ে এসে খেলাটা পুরোপুরি ঘুরে যায়, কারণ নিয়মিত আয় তো বন্ধ। তখন কি করতে হয়? কর্মজীবনে যা জমানো হয়েছিল সেই টাকা ভেঙেই চলতে হয়। অর্থনীতিবিদরা এই ব্যাপারটাকে বলেন ডিসসেভিং, মানে সঞ্চয় না করে বরং জমানো টাকা খরচ করা। কিন্তু একটা প্রশ্ন আসতেই পারে, মানুষ ঠিক কেন এমনটা করে? এর পেছনের কারণটা কিন্তু বেশ ইন্টারেস্টিং। এটাকে বলা হয় কনজাম্পশন স্মুদিং। এর মানে হলো, মানুষ চায় তার জীবনযাত্রার মান বা স্ট্যান্ডার্ড অফ লিভিং যেন সারা জীবন ধরে প্রায় একই রকম থাকে। আয় বাড়লে হুট করে অনেক বেশি খরচ করা, বা আয় কমলে একদম জীবনযাত্রা বদলে ফেলা, এটা বেশিরভাগ মানুষই এড়াতে চায়। এখন মনে হতে পারে এটা তো একটা একাডেমিক থিওরি মাত্র, কিন্তু না, ব্যাপারটা মোটেও তা নয়। এই থিওরির বাস্তব জীবনে অনেক বড় প্রভাব আছে। একজন মানুষের পার্সোনাল ফাইন্যান্স থেকে শুরু করে একটা দেশের পলিসি লেভেল পর্যন্ত এর গুরুত্ব আছে। চলুন একটু গভীরে গিয়ে দেখি। যেমন ধরুন, এই থিওরিটা ব্যাখ্যা করে যে কেন মধ্যবয়সী মানুষরা তরুণ বা বয়স্কদের চেয়ে বেশি টাকা জমায়। এটা সরকারকে পেনশন স্কিম বা সোশ্যাল সিকিউরিটির মতো পলিসি ডিজাইন করতে সাহায্য করে। এমনকি একটা দেশের মানুষের গড় আয়ু যদি বেড়ে যায়, তাহলে দেশের মোট সেভিংস রেট কেমন হবে সেই ধারণাটাও কিন্তু এই থিওরি থেকে পাওয়া যায়। তবে হ্যাঁ, এটাও ঠিক যে কোনো একটা থিওরি দিয়ে মানুষের মতো জটিল প্রাণীর সব আচরণ ব্যাখ্যা করা সম্ভব না। তাই এই লাইফ সাইকেল হাইপোথিসিসেরও কিছু সীমাবদ্ধতা বা লিমিটেশন আছে, সেগুলো আমাদের মাথায় রাখতে হবে। যেমন ভবিষ্যৎ তো সবসময় অনিশ্চিত, তাই না? একজন মানুষ ঠিক কতদিন বাঁচবে সেটা তো আর আগে থেকে বলা যায় না। ফলে ঠিক কত টাকা জমাতে হবে সেই হিসাব করাও কিন্তু অসম্ভব। আবার আরেকটা বড় ব্যাপার হলো, অনেকেই শুধু নিজের অবসরের জন্য টাকা জমান না, তারা চান ছেলেমেয়েদের জন্য কিছু রেখে যেতে। এই যে উত্তরাধিকার রেখে যাওয়ার ইচ্ছা, এটাও কিন্তু মানুষের সেভিংসের সিদ্ধান্তকে অনেক প্রভাবিত করে। সব মিলিয়ে লাইফ সাইকেল হাইপোথিসিস আমাদের ফিন্যান্সিয়াল জীবন বোঝার জন্য একটা খুবই কাজের ফ্রেমওয়ার্ক। এটা যেমন ব্যক্তিগত সিদ্ধান্ত নিতে সাহায্য করে, তেমনি জাতীয় পর্যায়ে পলিসি তৈরিতেও এর ভূমিকা আছে। তবে এখানেই কিন্তু শেষ না। এই থিওরিটা আরও কিছু ইন্টারেস্টিং প্রশ্নের জন্ম দেয়। যেমন আরেকজন বিখ্যাত অর্থনীতিবিদ মিল্টন ফ্রিডম্যানের পার্মানেন্ট ইনকাম হাইপোথিসিস নামে আরেকটা থিওরি আছে। সেটার সাথে এর পার্থক্যটা কোথায়? এই ধরনের প্রশ্নগুলি কিন্তু আমাদের অর্থনীতির এই মজার দুনিয়াটা নিয়ে আরও বেশি জানতে উৎসাহী দেয়।